নমস্কার। বাজারে এখন যে ফলটা এসেছে সেখানে স্মল ক্যাপ মিড ক্যাপ সেক্টরে কিন্তু সবথেকে বেশি পতন এসেছে। এই পতনকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ভালো ভালো মিউচুয়াল ফান্ড যেগুলো স্মল ক্যাপ মিড ক্যাপ ভিত্তিক সেগুলোর দিকে নজর দেওয়ার আমার মনে হয় এখান থেকে বেস্ট সময় আর হয় না। সে যারা হয়তো এসআইপি চালু করতে চান তারা নতুন যারা তাদের জন্য যেমন মানে একটা আদর্শ সময়, তেমন যারা এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড ইনভেস্টর তাদের জন্যও কিন্তু এসআইপিটা একটু বাড়িয়ে দেওয়ার বা একটু লামসাম করার কিন্তু সময় সুযোগ কিন্তু ভালো রকম আছে। একদম মার্কেটের বটম ধরতে যাবেন না, আপনার তো ভিউ 20 বছর 15 বছর, তো সেখান থেকে দাঁড়িয়ে দেখলে 15 বছর এগিয়ে যান, সেখান থেকে যদি পিছনে দেখেন আপনি 22,000-এ অ্যাভারেজ করলেন বা 23,000-এ অ্যাভারেজ করলেন নাকি 21,000-এ অ্যাভারেজ করলেন, ডাজেন্ট ম্যাটার। তখন তো নিফটি মোটামুটি 2 লাখ 2.5 লাখ এরকম জায়গায় থাকবে। 12%ও যদি সিএজিআর ধরা হয় তাহলে 20 বছরে নিফটি এখান থেকে প্রায় 2,21,000-এর জায়গায় যাচ্ছে। তো যাই হোক, দেখুন ফিউচার কেউই জানে না, কিন্তু আমি মোটামুটি যদি ইন্ডিয়ার গ্রোথ স্টোরি ইনট্যাক্ট থাকে তাহলে এই জিনিসগুলো হতে পারে। তা এবার প্রশ্ন এসে যায় যে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে আমাদের ইনভেস্ট করা উচিত। আজকে যে ক্যাটাগরিটাকে নিয়ে আলোচনা করব, আমি কিছু কিছু বেস্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। আজকের দিনে আমি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করছি, এরপর পরের ভিডিওতে আমি মিড ক্যাপ ফ্লেক্সি ক্যাপ একে একে সবগুলোকে কভার করব। কিছুদিন আগে আমি যারা ইন্ডেক্স ফান্ড লাভার তাদের জন্য কিন্তু আমি 1 মাস আগে এই বেস্ট মিউচুয়াল ফান্ড ফর 2025 বলে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি। যারা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড নিয়ে দেখতে চান এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটাকে আমি এই যে ভিডিওটা দেখছেন তার শেষ স্ক্রিনে আমি অ্যাটাচ করে দেব। তো সেখান থেকে আজকের তাই জন্য আমি অ্যাক্টিভলি ম্যানেজড যে ফান্ডগুলো আছে তার মধ্যে স্মল ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড মানে যেখানে একজন ফান্ড ম্যানেজার আপনার হয়ে থাকে এবং সেই ফান্ড ম্যানেজার আপনার হয়ে আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ করে, সেই চুজ করে কোন স্মল ক্যাপ সেক্টর থেকে কোন কোন স্টকগুলোকে নেবে, কখন বেচবে, কখন কিনবে, কি কি অ্যালোকেশন করবে এক্সেট্রা, মানে ফান্ড ম্যানেজারের উপর নির্ভর করে। ইন্ডেক্স ফান্ডে যেমন ওই ইন্ডেক্স যা আছে সেই অনুযায়ী ফান্ড ম্যানেজারকে কাজ করতে হয়। ইন্ডেক্স যখন রিব্যালেন্স হয় তখনই শুধুমাত্র ফান্ড ম্যানেজার স্টকগুলোকে সেই অনুপাতে চেঞ্জ করতে পারে এক্সেট্রা। এখানে কিন্তু তা নয়। অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে ফান্ড ম্যানেজার নিজের ইচ্ছা মতন কাজটা করতে পারে ইরেসপেক্টিভ অফ ইন্ডেক্স বা বেঞ্চমার্ক। এবার যেটা আমি ফান্ডের নামে আসার আগে কিছু কিছু জিনিস আপনাদের বলতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই স্মল ক্যাপে মানে মানে পোস্ট কোভিডের পরে একটা সুপার নর্মাল রিটার্ন সাইকেল আমরা দেখেছি। তাতে উপর থেকে স্মল ক্যাপ ইন্ডেক্স 20%-এর মতো কারেক্ট করলেও কিন্তু রিটার্ন যেটা এখনও দেখছেন 5 বছরের যদি সিএজিআর দেখেন তাহলে কিন্তু মানে ওটা সুপার নর্মাল রিটার্ন আপনারা দেখছেন, ওটাই কিন্তু রিয়ালিস্টিক নয়। আবার বললাম, ওটাই রিয়ালিস্টিক রিটার্ন নয়, হিস্টোরিক্যাল রিটার্ন সেটা নয়। হিস্টোরিক্যাল রিটার্নটা কি যদি আমি বলি, এই লিস্টে যাবেন না, এটা জাস্ট একটা লিস্ট, আপনি যে কোনো জায়গাতে পেতে পারেন। আমি বলার জন্যে একটু বললাম যে যদি আপনি হিস্টোরিক্যাল অ্যাভারেজ দেখেন, ইন্ডেক্সেরই বলছি, যদি লার্জ ক্যাপ ইন্ডেক্স মানে নিফটি বা সেন্সেক্সের দেখেন সেখানে হিস্টোরিক্যাল আপনার ধরুন এই 12%-এর মতো বা এক সেকেন্ড, হ্যাঁ সরি আমি লিখতে যাচ্ছিলাম স্ক্রিনে, এক সেকেন্ড যদি লিখে দিই তাহলে আপনাদের মনে থাকবে। হ্যাঁ, ধরুন 12 থেকে 13%, 14% এরকমের মতো লার্জ ক্যাপের রিটার্ন 12%-এর মতো। যদি দেখেন মিড ক্যাপের রিটার্ন ওই 16% এরকম। যদি আপনি দেখেন স্মল ক্যাপের রিটার্ন তাহলে 18%, 19% এরকম কিন্তু অ্যাভারেজ রিটার্ন ইন্ডেক্স লেভেলে বলছি। এবার যদি কিছু ভালো ফান্ড ম্যানেজার ভালো স্টক চুজ করলো তাই জন্য ফান্ডটা আউট পারফর্ম করলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাভারেজ রিটার্ন ইন্ডেক্স লেভেলে বা ক্যাটাগরি লেভেলে কিন্তু স্মল ক্যাপের ক্ষেত্রে মানে যদি আপনি 10 বছর 15 বছরের অ্যাভারেজ নেন তাহলে সেটা কিন্তু 18%-এর আশেপাশে। সুতরাং এখন যখন আপনারা দেখছেন তখন এখানে ক্যাটাগরি অ্যাভারেজ আপনি 33% এরকম দেখবেন। এই যে 5 বছরের যদি রিটার্ন দেখেন সিএজিআর 33%, 31%, তাহলে আপনিও হয়তো ভাববেন 30%ই তো এটা নর্মাল ব্যাপার। এটা কিন্তু নর্মাল নয়, আবার বলছি, ঠিক আছে? এই ব্যাপারটা আপনাদের জানা দরকার।
এবার আসুন আমার প্রথম ফান্ডে আসবো, যেটা আমার একটু ভালো লাগে। সেটা নিয়ে বলার আগে আবার বলছি, একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা জাস্ট অ্যানালিসিস পারপাসে, কোনো রকম রেকমেন্ডেশন বা অ্যাডভাইস নয়। আপনারা নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে কাজ করবেন, নিজে থেকে অ্যানালিসিস করবেন, তারপর ডিসিশন নেবেন। আর শুধুমাত্র স্মল ক্যাপেই যে ইনভেস্ট করা উচিত তা একদমই নয়। একটা ওভারঅল পোর্টফোলিও তৈরি করবেন, যেখানে ফ্লেক্সি ক্যাপ থাকবে বা লার্জ ক্যাপও থাকলো, যার যার অ্যাসেট অ্যালোকেশন বা রিস্ক অনুযায়ী, তাতে কিছু মিড ক্যাপ থাকলো, স্মল ক্যাপ থাকলো, এরকম পুরো পোর্টফোলিওর মানে 50% বা 100%ই আমি স্মল ক্যাপ দিয়ে ভরিয়ে দেব রিটার্ন বেশি পাওয়ার চক করে, এরকম করবেন না। কারণ মনে রাখবেন, রিটার্ন যার বেশি তার রিস্কও বেশি। এখন যেমন মার্কেট ফল হচ্ছে, সব থেকে বেশি পড়ছে স্মল ক্যাপ। যখন মার্কেট বেড়েও ছিল, সব থেকে বেশি গেছিল স্মল ক্যাপ। তা পড়ার যখন সাইকেলটা শুরু হবে, তখন কি আপনি এই রিস্কটা নিতে পারবেন? সেটা নিজেকে জেনে বুঝে তারপর ডিসিশন নেবেন। আচ্ছা, এবার চলুন, প্রথম যে ফান্ডটা আমার ভালো লাগে সেটা হচ্ছে টাটা স্মল ক্যাপ ফান্ড। টাটা স্মল ক্যাপ জানেন, টাটা এএমসি যেটা আছে তারই স্মল ক্যাপ ক্যাটাগরির অন্তর্গত। মোটামুটি অনেক দিন বাজারে আছে এরা, ভালো রিটার্ন জেনারেট করেছে সিন্স ইনসেপশন, মানে যখন থেকে ফান্ডটা চালু হয়েছে তখন থেকে যদি দেখেন প্রায় 25%, 24.87, মানে 25%-এর মতন কিন্তু এর রিটার্ন, যেটা ভালো। যদি আপনি এক্সপেন্স রেশিও দেখেন, সেটাও মোটামুটি ঠিকই আছে। এক্সপেন্স রেশিও একের যদি দেখেন 0.37, এটা আমি ডাইরেক্ট ফান্ডের কথা বলছি, যথেষ্ট ভালো। এক্সপেন্স রেশিও মানে যেটা খরচ আপনি দেন ফান্ড ম্যানেজারকে, যেহেতু সে আপনার ফান্ডটা ম্যানেজ করছে, সেইটা 0.37 খুবই কমের দিকে আছে। যদি এইউএম সাইজ দেখেন, খুব ভালো, 8,000 কোটি টাকার মতো, সুতরাং খুব একটা বড় একদমই নয় স্মল ক্যাপের ক্ষেত্রে। তো সুন্দর জিনিসটা, এবং একটা টাটা গোষ্ঠীর, যদিও আমাদের ওই টাটা গোষ্ঠী তো এটা চালাচ্ছে না, মানে টাটা এএমসি, সুতরাং সেটার একটা ভালো, একটা আলাদা, কয়েকজন ভাবেন টাটা গোষ্ঠীকে, সেটার একটা ফ্লেভার আছে। আর এরা ভালো ফান্ড করছে, শুধুমাত্র টাটা নাম আছে বলেই না। যদি বাজে পারফর্ম করতো, আমার ক্রাইটেরিয়াতে নিশ্চয়ই আসতো না। যদি ফান্ডটার 1 বছরের পারফরমেন্স দেখেন, তাহলে কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজ যেখানে 11%, ও কিন্তু 16% রিটার্ন দিয়েছে, যেটা ক্যাটাগরি অ্যাভারেজের থেকে অনেক বেশি, মানে দারুণভাবে আউট পারফর্ম করেছে। যদি পড়ার সাইকেলটা দেখেন, 6 মাসে মার্কেট পড়েছে, সেখানে 15% পড়েছে মোটামুটি দেখাচ্ছে, সেখানে 6 মাসে ও কিন্তু -15%, মানে পড়ার সময় ক্যাটাগরি অ্যাভারেজের মতোই পড়ছে, কিন্তু যখন উঠেছে, বাজার যখন ভালো যাচ্ছে, তখন কিন্তু ও বাজারকে আউট পারফর্মও করেছিল। এই ধরনের ফান্ড কিন্তু আমার পার্সোনাল চয়েসে ভালো লাগে। যখন সে পড়ে তখন ক্যাটাগরির মতোই পড়ছে, অ্যাভারেজের মতো পড়ছে, আর যখন উঠছে তখন অ্যাভারেজের থেকে বেশি উঠছে, এটাই তো আমরা চাই, তাই না? তো যাই হোক, হ্যাঁ, এখন আইডিয়াল কেস হতে পারে যখন পড়ছে তখনও বাজারকে আউট পারফর্ম করলো, যখন উঠবে তখনও আউট পারফর্ম করলো। অতটা তো ভালো আইডিয়াল সিচুয়েশন আমরা পাই না, যা পাওয়া যাচ্ছে তার মধ্যে এটা খুব একটা খারাপ নয়, ব্যাস এইটাই বলার। এবার তো নিজে থেকে অ্যানালিসিস একটু করবেন। 3 বছরে ভালো রিটার্ন 23%, 23.95, মানে প্রায় 24%-এর মতো রিটার্ন। 5 বছরের রিটার্নটা কিন্তু খুব ভালো, 40%-এর মতো রিটার্ন। যদিও 5 বছরে অনেক ফান্ড, মানে ক্যাটাগরি এভারেজও 40, আমি 5 বছরে এমন ফান্ডও একটা নিয়ে এসেছি যেটা আপনার 50%-এর বেশি রিটার্ন দিয়েছে, ঠিক আছে? কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমার ভালো লাগবে না, খারাপ সাইকেলেও একটু মানে দেখে দেবে, তেমন জন্য এই মিউচুয়াল ফান্ডটাকে একটু দেখতে পারেন। আচ্ছা, যদি অ্যাসেট অ্যালোকেশনের মধ্যে বলেন, ফিনান্স সেক্টর, কেমিক্যাল সেক্টর, সার্ভিসেস সেক্টর, এইগুলো এখন ওদের টপ সেক্টরের মধ্যে আছে। যদিও এই অ্যাসেট অ্যালোকেশন চেঞ্জ হয়, কোয়ার্টারলি, মান্থলি বেসিসে চেঞ্জ হয়। যদি পোর্টফোলিও অ্যানালিসিসে যান, যদি স্টকের মধ্যে আসেন, তাহলে দেখবেন এই কেমিক্যাল স্টকগুলো আছে, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, বিএসএফ, কির্লোস্কার, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, কিউএস কর্প, রেডিংটন, হ্যাঁ, টাইম টেকনোপ্লাস্ট, কয়েকটা আপনাদের পছন্দের স্টকের আমি নাম বলছি যেগুলো দেখছি আমি। তারপর হ্যাঁ, এলান্টাস বেক, এগুলো মানে কয়েকটা আছে, আনন্ত রাজ অনেকে এগুলো বলেন, সুভেন ফার্মাসিউটিক্যাল, ওখার্ড, রেডিকো খাইতানের স্টকটা খুব নিয়ে নাম শোনা যায়, যে গ্রাফাইট ইন্ডিয়া। ঠিক আছে, আপনি তো স্টকেরও যা অ্যালোকেশন, যা সেক্টরাল অ্যালোকেশন, ইটস গুড। এবং সব থেকে বেশি যে স্টকগুলো আছে ওর পোর্টফোলিওতে, সেগুলো যদি পার্সেন্টেজ আমি দেখি, 3%, তারপর 3.54%, 1.37, মানে ঠিক আছে, একটা স্টকেই 9%, 10% রেখে দিয়েছি তা কিন্তু নয়, 5%-এর নিচে একটা স্টকে অ্যালোকেশন। সুতরাং ওই, যদি এর মধ্যে থেকে কোনো স্টক ডুবেও যায়, ওভারঅল ফান্ডের উপর তেমন কোনো প্রভাব পড়বে না।
তো এটা একটা ভালো দিক, সুতরাং এটা জিনিসটা আপনারা লক্ষ্য রাখতে পারেন। ওকে, আমি শার্পে রেশিও বা অন্য জিনিসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা একটু দেখে নেবেন। তবে মোটামুটি দেখুন সব কিছু তো ভালো হয় না, মোটামুটি ক্যাটাগরি অ্যাভারেজের মতো এই ফান্ডটা মোটামুটি এই অনুযায়ী ঠিক আছে। এবার আমি আসবো আরেকটা ফান্ডে, সেকেন্ড ফান্ডে যাওয়ার আগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন যদি ভালো লাগে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এর পরে যে আমি মিড ক্যাপ নিয়ে বা ফ্লেক্সি ক্যাপ নিয়ে যে ভিডিওগুলো আনবো সেটা যাতে আপনার কাছে ইউটিউব পৌঁছে দেয়। আর তার সাথে সাথে যারা আমার কোর্সে জয়েন করতে চান, এই এপ্রিলের 2 এপ্রিল থেকে আমার কিন্তু অপশন ট্রেডিং এবং মোমেন্টাম স্টক ট্রেডিং বা মোমেন্টাম স্টক ইনভেস্টমেন্টের উপর কোর্স চালু হচ্ছে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি। আপনারা ওটা লিঙ্কটা ক্লিক করে ডিটেলস পেয়ে যাবেন। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোনো রকম প্রশ্ন থাকে কোর্স সংক্রান্ত আপনি হোয়াটসঅ্যাপ করে ক্লিয়ারিফিকেশন করে নিতে পারেন। আচ্ছা, এবার আমি আসি সেকেন্ড যে ফান্ডটা আপনাদের কাছে এনেছি সেটা একটু ওই মানে কি বলে একটু রিস্ক অ্যাভার্সদের জন্য বা রিস্কি একটু পিপলের জন্য, মানে একটু অ্যাগ্রেসিভ টাইপের যারা ইনভেস্টার তাদের জন্য। হ্যাঁ, স্মল ক্যাপটা ইটসেলফ ইজ এ অ্যাগ্রেসিভ নেচার, তার মধ্যে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড একটু বেশি অ্যাগ্রেসিভ নেয়। এই জন্য অ্যাগ্রেসিভ নেওয়ার জন্য এদের কি হয়, যখন ভালো মার্কেট চলে তখন রিটার্নটাও বেশি দেয় ক্যাটাগরি অ্যাভারেজের থেকে, যখন পরে পতন সাইকেলটা যখন হয় তখন কিন্তু এ পরেও একটু অ্যাভারেজের থেকে বেশি। সুতরাং এটা তাদের জন্য ভালো যারা একটু অ্যাগ্রেসিভ বা রিস্ক নিতে পারেন পোর্টফোলিওতে, তাদের জন্য। ওই যারা ভাবেন না আমার ফান্ডটা পড়ছে কেন বেশি অন্য ফান্ডের থেকে পতনের সাইকেলে, কোশ্চেন যারা করেন তাদের জন্য এই ফান্ডটা নয়। কারণ যখন ফান্ডটা বাড়েও বুল সাইকেলে অন্যান্য ফান্ডের থেকে, তখন তো প্রশ্ন আমরা করি না যে কেন আমার ফান্ডটা সব থেকে বেশি বাড়ছে, একটু তো কম বাড়া উচিত ছিল। তা যদি প্রশ্ন না করি তাহলে কমের সময়ও করব না, কারণ রিস্ক টু রিওয়ার্ড রেশিও বা রিস্ক রিওয়ার্ড এরা এরকমভাবেই মেনটেন করেছে, হাই রিস্ক হাই রিটার্ন টাইপের ব্যাপার। আর আরেকটা বলছি, কোয়ান্ট এই ফান্ডটা আগে এই এএমসিটা আগে অন্য এএমসির আন্ডারে ছিল, রিসেন্টলি কোয়ান্ট সেটাকে অ্যাকোয়ার করে। সুতরাং রিটার্ন সিন্স ইনসেপশন যদি দেখেন সেটা একটা ভালো মাপকাঠি হবে না এই ফান্ডটাকে জাজ করার জন্য। আমরা বিগত 5 বছর 7 বছর এইসবের রিটার্নটা আমরা দেখব। তার নিচে আমরা এলাম, যদি দেখেন ফান্ডটা যখন বুলরানে চলছিল, আর এটা তার ক্যাটাগরি, এই ইয়েলো লাইনটা হচ্ছে ক্যাটাগরি এভারেজ স্মল ক্যাপের, আর ব্লু লাইনটা হচ্ছে এই ফান্ডটার পারফরমেন্স। একবার গ্যাপটা লক্ষ্য করুন, গ্যাপটা কতটা আউট পারফর্ম সে করে রেখেছিল, কতটা বেশি রিটার্ন দিয়েছিল। ওই বললাম হাই রিস্ক হাই গেইন ব্যাপারটা। যদি দেখেন এক্সপেন্স রেশিও 0.68, ঠিক আছে। এইউএম সাইজ 22,000 কোটি টাকা, এখন ইন্ডিয়ান মার্কেটের যা ভলিউম সেই আন্দাজে ঠিকঠাক, আমি বলবো না যে খুব একটা কম বা খুব একটা বেশিও নয়, মাঝারি ধরনের এরকম ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি নিচে আসি তাহলে দেখবেন 3 মান্থসে ক্যাটাগরি এভারেজের মতোই দিয়েছে, 6 মান্থসে যে পতনের সাইকেলটাই ওই 15%-এর মতো মাইনাস হয়েছে, এও 17-18%-এর মতো মাইনাস হয়েছে, মানে ক্যাটাগরি থেকে 2-3% বেশি পড়েছে। টাটা স্মল ক্যাপের ক্ষেত্রে আমরা কি দেখলাম, টাটা স্মল ক্যাপ কিন্তু 15% ক্যাটাগরিও পড়েছে, ও পড়েছে -15%, এ কিন্তু একটু 2-3% বেশি পড়েছে। ওই বললাম পড়ার সময়ও একটু বেশি পড়ে 2-3%। তার জন্য দেখুন যখন বাড়ার সাইকেলটা হয়েছিল তখন কি করেছিল সেটা যদি দেখেন, 5 বছরে যেখানে ক্যাটাগরি 40% 39%-এর মতো রিটার্ন দিয়েছিল, ও কিন্তু 54% রিটার্ন জেনারেট করে দিয়েছে। 54% সিএজিআর, মানে ইচ ইয়ার 54% হারে কম্পাউন্ডিং। ভাবতে পারছেন ওয়েলথটা কোথায় চলে যায়? 54% ইজ আ ইনসেন রিটার্ন। এটাকে ভেবে নেবেন না যে নর্মাল। আবার আমি বলেছিলাম যে 5 বছরের রিটার্ন অন অ্যান অ্যাভারেজ, এই যে দেখাচ্ছে ক্যাটাগরি এভারেজ রিটার্ন স্মল ক্যাপের 39 বা 40%, এটা কিন্তু রিয়েল পিকচার নয়। এখন বুলরান চলছে বলে চলছে কথাটা বললাম কেন, এখনও একটু ক্যারেক্ট হয়েছে ঠিকই, কিন্তু 5 বছর ধরে তো চলছিল, তাই জন্য ওই রিটার্নটাকেই আপনি নর্মাল মনে করে নেবেন না। দেখা গেছে ওভার দ্য 10-15 ইয়ার্স কিন্তু স্মল ক্যাপের রিটার্ন 18-19%-এর মতোই আপনার ক্যাটাগরি রিটার্ন বা ইন্ডেক্স রিটার্ন যদি বলেন। যদি দেখেন 7 ইয়ার্সে দেখুন 17% ক্যাটাগরি রিটার্ন ওই নর্মালাইজড হয়ে গেল। ক্যাটাগরি রিটার্নটার দিকে দেখুন, এটা তো ফান্ড আউট পারফর্ম করেছে, 25% দিয়েছে 7 বছরে। সিএজিআর 7 বছরে 25% মানে কিন্তু কম্পাউন্ডিং রেট দারুণ।
10 বছরে যদি দেখেন ক্যাটাগরি এভারেজ 17, যেটা আমি বলছিলাম স্মল ক্যাপের ক্যাটাগরি এভারেজ যদি ওভার দ্য লং রান দেখেন 17 থেকে 18-19% এর আশেপাশেই, সেখানেও 19-20% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তবে কোয়ান্ট সবে এই তাদের যে নতুন করে নিজেকে সাজানো সেটা কিন্তু এই রিসেন্ট 5-6 বছরেই তারা করেছে, তাই জন্য 5-6 বছরে কোয়ান্টের ফান্ডগুলো একটু ভালো পারফর্ম করছে। এএমসির মানে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, তার জন্য তারপর থেকে এই সুপার নর্মাল পারফরমেন্সটা দেখাচ্ছে। সুতরাং এই ফান্ডটা দেখতে পারেন, কারা দেখতে পারেন? যারা একটু রিস্ক নিতে পারেন। আচ্ছা, লার্জ ক্যাপে দেখুন এই ফান্ডটার 24%-এর মতো অ্যালোকেশন, স্মল ক্যাপে 65% অ্যালোকেশন। তার মানে বলবেন এই লার্জ ক্যাপে এত বেশি অ্যালোকেশন? হ্যাঁ, এই একটু অন্যরকমভাবে চলে এই ফান্ডটা, তাই জন্যই এরকম দেখতে পাচ্ছেন। যদি এর পোর্টফোলিও অ্যানালিসিস করেন সাথে সাথে আপনি দেখতে পারবেন এই ফান্ডটা যেন অন্যদের থেকে আলাদা। টপে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মানে স্মল ক্যাপ ফান্ডের টপে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আছে, জিও ফিনান্সিয়াল সার্ভিসেস আছে। এইগুলো একটু মানে কেমন যেন লাগে, কিন্তু ব্যাস কোয়ান্ট আমি শুরুই করেছিলাম এরা একটু আনঅর্থোডক্স ভিউ নেয়, ফান্ড ম্যানেজার একটু অন্যরকমভাবে করে, তার জন্যে দেখুন রিলায়েন্সের অ্যালোকেশনও 9-10%, তারপরগুলো কিন্তু নর্মাল স্মল ক্যাপ ফান্ডের মানে স্মল ক্যাপ স্টকের মধ্যে পড়ে এবং সেগুলোর অ্যালোকেশন 3%, 2% এরকমই আছে মোটামুটি। ঠিক আছে, এটা 1 ইয়ার অ্যাভারেজ রিটার্ন আর এই মানে অ্যাভারেজ অ্যালোকেশন, আর এগুলো ধরুন 3 মাস 6 মাস এসবে তো চেঞ্জও হয় সেগুলো, তাই জন্য আমি অ্যাভারেজ অ্যালোকেশনের মধ্যে যাচ্ছি। 2-3%, 5%-এর কম নর্মাল টাইমে, আর শুধু রিলায়েন্সটা একটা এক্সেপশন। ঠিক আছে, আপনাদের অনেক প্রিয় স্টক এখানে আছে, বিকাজি ফুডস, তারপর আরবিএল ব্যাংক, সান টিভি, আদানি পাওয়ার, আদানি এন্টারপ্রাইজ। ঠিক আছে, এগুলো কতটা স্মল ক্যাপ আমার সন্দেহ আছে, কিন্তু ঠিক আছে এরকমভাবে জিনিসগুলো নেয়। পিরামল এন্টারপ্রাইজ, লার্সেন অ্যান্ড টিউব্রো এর মধ্যে আছে কনস্ট্রাকশন, সুতরাং বুঝতেই পাচ্ছেন এটাকে স্মল ক্যাপ কতটা কি বলা যায় সেটা আমার সন্দেহ আছে, কিন্তু ঠিক আছে ওরা যেহেতু 65% অ্যালোকেশন রেখেছে তাই জন্য এটা স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যেই পড়ে। স্মল ক্যাপে যেহেতু 65% অ্যালোকেশন, 24% কিন্তু বা 25% কিন্তু ওর অন্যান্য লার্জ ক্যাপে অ্যালোকেশন আছে। তো ওই বললাম যারা একটু রিস্ক নিতে পারেন তাদের জন্য এই জিনিসটা একটু দেখতে পারেন। যদি দেখেন শার্পে রেশিও, ওই খুব একটা যে শার্পের রেশিওটা ভালো সেটা নয়, কিন্তু আলফাটা দেখুন খুব বেশি জেনারেট করে। আলফা মানে হচ্ছে কত বেশি আউট পারফর্ম করলো সেই ব্যাপারটা, আর শার্পের রেশিও মানে কতটা কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন জেনারেট করছে। এ কম রিস্ক নেয় না, তাই জন্যই শার্পের রেশিওটা খুব একটা ভালো জায়গায় নেই। সরি, শার্পের রেশিও যত বেশি হয় যে ফান্ডের, তার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নটা ততটা ভালো। সরি, আর একটু ডিটেলসে ভিডিও করছি কারণ আজকে ছুটির দিন, শনি রোববার দিনে ভিডিওটা রিলিজ করছি, সুতরাং একটু সময় নিয়ে দেখবেন, কারণ মিউচুয়াল ফান্ডকে আমি ডিটেলসে পোর্টফোলিও ধরে ধরে ডিটেলসে অ্যানালিসিসটা করতে চাই। যাদের মনে হবে যে ভিডিওটা বড় হচ্ছে, শুধু নাম দেখতে চাই, তাদের জন্য এই ভিডিওটা নয়, তারা প্লিজ একটু ওই 1.5x স্পিডে দেখবেন, কিছু তো করার নেই। আচ্ছা, এবার যে আরেকটা ফান্ডে আসবো, সেটা আমার পিক্সে আগে ছিল, এখন নেই। আবার বলছি এখন নেই, কিন্তু অনেকের যেহেতু পোর্টফোলিওতে আছে তাই জন্য আমি বলবো। সেটা হচ্ছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড। কেন রিসেন্টলি এ ভালো ফান্ড ছিল এবং এখনও খুব একটা বাজে হয়নি, কিন্তু রিসেন্টলি যেন এ আন্ডার পারফর্ম করছে। তার কারণ একটা হতে পারে এইউএম সাইজ, কিন্তু 28,000 কোটি দিয়েও কিন্তু ভালো পারফর্ম করা যায়, খুব একটা বেশি নয়। আমি দেখাবো আরেকটা, এর পরের ফান্ডটার কিন্তু এইউএম সাইজ 50,000 কোটি টাকা, তা সত্ত্বেও সে ভালো পারফর্ম করছে। তো এই ক্ষেত্রে এসবিআইটা অনেকের প্রশ্ন আসবে, যেহেতু অনেকের কাছে হয়তো আছে, তাই জন্য আমি আমার অ্যানালিসিসটা দিচ্ছি। যদি এর রিটার্নে দেখেন 1 মাসে একটু আউট পারফর্ম করা শুরু করেছে, কিন্তু যখন ক্যাটাগরি এভারেজও ঠিক আছে, পতনের সাইকেলে 6 মাসে ঠিক আছে, কিন্তু যখন বুল মার্কেটটা চলছিল, ধরুন 3 বছরে তো স্মল ক্যাপে বুল মার্কেট চলেছে, বা 5 বছরে বুল মার্কেট চলেছে, তখন ক্যাটাগরিকে আউট পারফর্ম করতে পারেনি। মানে ক্যাটাগরি 39% রিটার্ন দিয়েছে, এই ফান্ডটা 34% রিটার্ন দিয়েছে। সুতরাং বুল সাইকেলের যে মেন মজাটা সেটাই যদি না নিতে পারি তাহলে কি হলো?
তো এই ব্যাপারটা বলছি, যেমন টাটার ক্ষেত্রে দেখেছেন, টাটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে স্মল ক্যাপের, যে ও পড়ার সময় 15% করেই পড়েছে ক্যাটাগরির মতো, কিন্তু বাড়ার সময় ও একটু আউট পারফর্ম করার দিকে গেছে, কিন্তু এ আন্ডার পারফর্ম করছে। এই জন্য 10 বছরে যদিও ঠিকঠাক রিটার্নটা দিচ্ছে, কিন্তু রিসেন্টলি, তাই বললাম আগে আমার র্যাডারে ছিল, আমি এটাকে কাভারও করতাম কয়েক বছর আগে আমার হিন্দি চ্যানেলে, সঞ্জয় টক্স বলে যে চ্যানেলটা আছে সেখানে, কিন্তু এইখানে মানে রিসেন্টলি যেন ও একটু আন্ডার পারফর্ম করছে 2-3 বছরে। তো এই জন্য আমার পিক্সের মধ্যে নেই, আপনার প্রশ্ন নিশ্চয়ই থাকবে, তাই জন্য অল্প করে একটু কভার করে দিলাম। এখন একটু আন্ডার পারফর্ম ফান্ডটা করছে। পরের যে ফান্ডটাকে নিয়ে আসবো সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। নিপন ইন্ডিয়া জানেন মানে বহুল প্রচলিত একটা ফান্ড হাউস আমাদের এখানে আছে, এবং অনেক বছর ধরে এই ফান্ড হাউসটা আছে। দেখুন, একটা ফান্ড হাউসের হিস্ট্রির উপরে তো অনেক কিছু নির্ভর করে, এবং যদি রিটার্ন সিন্স ইনসেপশন দেখেন, এটা কিন্তু অনেক পুরনো ফান্ড, সেও কিন্তু 25% সিএজিআর একটা করছে, মানে ডিমান্ড করছে, এটা ভালো। তবে একটা আমার কাছে একটু খারাপ বলবো না, মানে একটু আনকমফোর্টেবল একটু জায়গা হচ্ছে 50,000 করোড়ের এইউএম সাইজ কিন্তু এর হয়ে গেছে। সুতরাং স্মল ক্যাপে এইউএম সাইজ বড় হলে খুব কুইক ইন কুইক আউট করা যায় না কোনো একটা স্টক থেকে, এন্ট্রি এক্সিটটা করা যায় না, কারণ স্মল ক্যাপে জানেন লিকুইডিটির অভাব থাকে বড় বড় ফান্ড ম্যানেজারদের জন্যে, বড় বড় ফান্ড হাউসদের জন্যে। তো সেই জিনিসটার একটা অসুবিধা কিন্তু এদের মধ্যে আসলেও আসতে পারে। 50,000 কোটি টাকাটা একটু আমার কাছে এই লাগে, 20-25 হাজার টাকাটা তাও ম্যানেজেবল, কিন্তু 50,000 কোটি টাকা একটু অসুবিধার জায়গা হতে পারে। যদিও এই ফান্ড কিন্তু আপাতত ভালোভাবে চলছে, যদি দেখেন 15% ডাউন সাইকেলে ক্যাটাগরির এভারেজের জায়গায় ও -16% হয়েছে, ঠিক আছে, কিন্তু 5 ইয়ারে যেখানে ক্যাটাগরি 40% রিটার্ন দিয়েছে, ও কিন্তু 44% সিএজিআর রিটার্ন দিয়েছে, 44%। যেটা কিন্তু আমি যদি টাটা স্মল ক্যাপে আসি, টাটা স্মল ক্যাপের 5 বছরের 40% দিয়েছিল, এ কিন্তু 44% দিয়েছে, ইরেসপেক্টিভ অফ ফান্ড সাইজ। এইউএম সাইজ কিন্তু এর সাইজ টাটার থেকে অনেক বড়। হ্যাঁ, 5 বছর আগেও বড়ই ছিল, 5 বছর আগে তো টাটা সবে এসেছিল এই টাটা স্মল ক্যাপ ফান্ডটা, তার আগেও থেকে নিপন আছে, নিপনের ফান্ড সাইজ তখনও বড় ছিল, সেই নিয়ে কিন্তু 44% রিটার্ন দিয়েছে। তাই আমি বললাম বড় ফান্ড এইউএম সাইজ হওয়া সত্ত্বেও কিন্তু এই রিটার্নটা ঠিকঠাক এখনও দিচ্ছে। আচ্ছা, 10 ইয়ার্সে দেখুন আউট পারফর্ম করেছে, 21% রিটার্ন, 21.6, যথেষ্ট ভালো রিটার্ন, ঠিক আছে। তো এই 4টে ফান্ড থাকলো। এবার একটা আমি ফান্ড নিয়ে কথা বলবো, মানে 4টে ফান্ড নিয়ে আমি ডিসকাস করলাম, এসবিআইটা পিক্সের মধ্যে নেই, আর আমি এমনই ফান্ড চুজ করেছি, হয়তো কিছু কিছু ফান্ড আপনার 1-2 বছরের মধ্যে এসেছে, আমি সেই ফান্ডগুলোকে চুজ করিনি। আরও একটা ফান্ডের কথা বলবো, যেটা একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে, যার হিস্ট্রিটা খুব কম, কিন্তু একটু পোটেনশিয়াল হয়তো আছে বলে আমার মনে হয়, সেটা নিয়ে ডিসকাস করব। কিন্তু তার আগে একটু বলে নিই যে হয়তো আপনারা বলবেন, দাদা এই ফান্ডটা কেন কভার করলেন না, এই ফান্ডটা আপনার মধ্যে এলো না কেন? কারণ আমি সেই ফান্ডগুলোকেই নিয়েছি যার একটু হিস্ট্রি আছে, মানে অ্যাটলিস্ট 3-5 বছরের হিস্ট্রি আছে, এইউএম একটু মানে বিশ্বাসযোগ্য, এইউএম অনেক বছর ধরে মার্কেটে আছে, প্লাস মেন ওই 1-2 বছর জাস্ট মার্কেটে এসেছে সেটাকে অ্যানালিসিসের জন্য ঠিক নয়, কারণ তাতে তো পুরো পিকচারটা পাওয়া যায় না যে সে কেমন সাইকেলে কেমন পারফর্ম করেছে, বুঝতে পারছেন? তার জন্যই কিন্তু অনেকগুলো ফান্ড ছাঁটাই হয়ে গেছে। আবার তারা যদি 3 বা 4 বছরে ভালো করে, সেইগুলো র্যাডারে নিশ্চয়ই আসবে, তবে আপাতত এই ফান্ডগুলো তাদের হিস্ট্রি আছে ভালো রিটার্ন জেনারেট করার। এবার আসি একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে, একটা ফান্ড যেটা আমার একটু প্রমিসিং মনে হচ্ছে যেন ভবিষ্যতে হতে পারে। এখানে হতে পারে কেন বলছি, আমার কাছে ডেটা নেই, কেন ফান্ডটা নতুন। তার আগে ভিডিওটাকে এতক্ষণ ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর ভিডিওর নিচে প্লিজ লিখে দিন যে যদি আপনার কাছে কোনো মিড ক্যাপ, এর পরের সেগমেন্টে আমি মিড ক্যাপ সেক্টরকে ধরবো, তো মিড ক্যাপ সেক্টরের উপর ফান্ডের কোনো নাম আপনার যদি চয়েসের মধ্যে থাকে তার নাম লিখতে পারেন। যদি একটা ফান্ডের নাম অনেকের কাছে যদি আসে, আমি সেই ফান্ডটাকে অবশ্যই কভার করব। তার সাথে সাথে আমার পার্সোনাল ফেভারিটস তো কিছু থাকবেই। আবার বলছি, পার্সোনাল ফেভারিট মানেই আমার ফেভারিট মানে আপনাকে নিতে হবে তা নয়, নিজে থেকে অ্যানালিসিস করবেন, তারপর ডিসিশন নেবেন। যে ফান্ডটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে আমি দেখছি সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ ফান্ড। আর একটা ফান্ডের জাস্ট নাম বলে রাখি, সেটা হচ্ছে ক্যানারা রোবেকো স্মল ক্যাপ ফান্ড। সেটা অনেক বছর আছে, মোটামুটি অ্যাভারেজ রিটার্ন, খুব একটা সুপার নর্মাল রিটার্ন নয় বলেই আমি সেটা মানে কি বলে
এর আমার পিক্সের মধ্যে এন্ট্রি দেওয়াই নি, প্লাস আরও একটা ফান্ড আছে যেটাও মোটামুটি অ্যাভারেজ। দেখুন অ্যাভারেজ গুলো তো আর নিয়ে বলার কিছু নেই, ওরা অ্যাভারেজ। সেটা হচ্ছে এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড। ক্যানারা রোবেকো স্মল ক্যাপ ফান্ড আর এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড এগুলোও ঠিকঠাক ফান্ড, যাদের কাছে আছে চিন্তার কোনো কারণ নেই বলে আমার মনে হয়। কিন্তু আমি আলাদা করে কভার করছি না, নাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। মতিলাল অসওয়াল স্মল ক্যাপ ফান্ড, এটার যদি বয়স দেখেন বেশি বয়স হয়নি, এই জন্যই আমার কিন্তু এই লাগে। কিন্তু এই পতনের মার্কেটে ও কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন একটু জেনারেট করেছে। যদি আপনি দেখেন সবে শুরু করেছে, 3,700 কোটি টাকা AUM সাইজ। যদি দেখেন এজ 1 বছর 3 মাস, মানে একদম বাচ্চাই আছে। তাই জন্য আমার, আবার বলছি, তাই জন্য কিন্তু আমার এই মানে মেন পিক্সের মধ্যে স্থান পায়নি। তবে একটা দুটো পয়েন্টের জন্য ভালো লাগছে, সেটা আপনাকে বলি। যদি দেখেন 6 মাসের পতনে এ কি পারফর্ম করেছে, 6 মাসে এ 15% ক্যাটাগরি নিচে পড়েছে, এ কিন্তু মাত্র 9% মাইনাস হয়েছে। সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিটে মাইনাসটা হয়নি, বুঝতে পারছেন? ডাবল ডিজিটে মাইনাস হয়নি তার মানে কি? তার মানে পড়ার সময় নিজেকে বাঁচিয়ে নিয়েছে। তাহলে ওঠার সময় খারাপ করবে না, সেটাও করেনি। আমি যদি দেখি এই পতনের সময় যেহেতু নিজেকে বাঁচিয়ে নিয়ে আউট পারফর্ম করেছিল, সেহেতু 1 বছরের যখন ডেটাতে আসছি তখন ক্যাটাগরি অ্যাভারেজ 11%, এ কিন্তু 25% রিটার্নে চলে গেছে। এই 25% রিটার্নে চলে গেছে। তাই জন্য যেখানে নর্মাল জায়গায় দেখবেন যে অন্যান্য ফান্ডের ক্ষেত্রে যদি 1 বছরের রিটার্ন দেখেন 16% এরকম রিটার্ন, টাটার ক্ষেত্রে, নিপনের ক্ষেত্রে যদি দেখেন 1 বছরে 9% রিটার্ন, ক্যাটাগরিকে বরং একটু আন্ডার পারফর্ম করেছে। বললাম AUM সাইজটা একটু বাড়ছে সেটা, কিন্তু মতিলাল অসওয়াল 1 বছরে কিন্তু আউট পারফর্ম করেছে, 25% রিটার্ন দিয়েছে, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ 11%। মানে কি, কেন এই আউট পারফর্মটা করলো? মেনলি এই সময়, এই পড়ার সময় মাত্র 9% পড়েছে, যেখানে আপনারা জানেন যে স্মল ক্যাপ স্টকগুলোর কি অবস্থা হয়েছিল 6 মাসে। এই ক্ষেত্রে এই জন্য কিন্তু এটা একটু ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আমার এসেছে। আর যদি দেখেন একটু পোর্টফোলিও অ্যানালিসিসে যদি দেখেন, তাহলে আমি যদি একটু নিচে আসি, আচ্ছা তার মধ্যে বলে রাখি, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে। যদি দেখেন কারুর বৈশ্য ব্যাংক, বিজয়া ডায়াগনস্টিক, মানে ঠিক আছে, আর প্রত্যেকটা স্টকে অ্যালোকেশনও 3%-3%-এর মতো আছে, মানে একটা স্টকে 10% নিয়ে রেখেছে, 5%, 8% নিয়ে রেখেছে স্মল ক্যাপে, তা কিন্তু নয়। আর AUM সাইজটাও কম, এক্সপেন্স রেশিওটাও ঠিকঠাক আছে। সুতরাং ঠিক, আর মতিলাল অসওয়াল ফান্ড হাউস বা মতিলাল অসওয়াল অ্যাজ আ হাউস, ইনভেস্টমেন্ট হাউস হিসাবেও আমাদের বিশ্বাসটা নিশ্চয়ই আছে। অনেকেই রামদেব আগরওয়ালকে ফলো করেন, যদিও উনি ফান্ড ম্যানেজার নন, এখানে এটা বলে রাখি। এটা ভাববেন না যে রামদেব আগরওয়াল এই ফান্ডটা ম্যানেজ করে, তা নয়, ফান্ড ম্যানেজার আলাদা। কিন্তু যাই হোক, একটা মানে ওদের একটা হিস্ট্রি আছে ওই AMCর, সুতরাং খুব একটা খারাপ নয়, এবং তারা ভালো পারফর্ম কিন্তু করছে, এবং পোর্টফোলিওটাও আমার খুব একটা খারাপ লাগেনি। এটা একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে থাকবে। কেন বলছি? 1 বছরেরই রিটার্নটা জাস্ট আছে, আমি তো 3 বছরের ডেটা পাইনি, তাই জন্য আমি 3 বছরের এই করতে পারবো না। কিন্তু যাই হোক, মোটামুটি একটু প্রমিসিং যেন লাগছে। আজকের উপস্থাপনাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে নেক্সটে আমি মিড ক্যাপ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা জন্যে কোনো প্রশ্ন থাকলে একটু নিচে লিখে দেবেন নিচের কমেন্ট বক্সে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।